দর্শক, মানবকণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে থাকছি আমি ফেরদৌস সাগর। রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে তৈরি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সেই প্রশাসনের দায়িত্বে রয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক AK ইলিয়াস স্যার। আজ আমরা জানব সরকারি 7 কলেজের ভবিষ্যৎ কোথায়। প্রথমে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অন্তর্বর্তী প্রশাসন কতদিন দায়িত্বে থাকছেন এবং প্রজ্ঞাপনটি কতদিনের মধ্যে আসতে পারে? ধন্যবাদ সাগর। আমি মাত্রই পাইছি, চিঠি পেয়েছি, অর্থাৎ দায়িত্বের যে সরকারি প্রজ্ঞাপন সেটি পেয়েছি। এখন আমাদের যেই অপরাপর যে সদস্যরা আছে তাদেরকে নিয়ে আমরা ইউজিসির মাধ্যমে অতি শীঘ্রই বসব। আমাদের প্রথম কাজ হলো দুইটা, একটা হলো চলমান প্রক্রিয়াটাকে চালু রাখা এবং ভর্তি প্রক্রিয়াটাকে আরম্ভ করা। কারণ মাঝখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে স্থগিত করার ফলে, মানে অধিভুক্তি বাতিল করার ফলে আমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু স্থগিত করা হয়েছে। এই স্থগিত প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব আমরা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করব। স্যার, শিক্ষার্থীরা বলছেন যে আগামী 1 মাস অথবা 2 মাসের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে, না হলে তারা আবার আন্দোলনে আসবে। সেক্ষেত্রে এই বিষয়টি কি ইউজিসি এবং সরকার পক্ষের সাথে কথা হয়েছে কিনা? ইউজিসি আমাদের যে দায়িত্ব নিয়েছেন সেই জায়গায় আমরা প্রথমে যে কাজটি হয়েছে সেটি হলো এর যে প্রশাসক পদটি সেটির জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি হয়েছে। সুতরাং আমার দায়িত্ব এখন হলো ওনাদের সাথে সমন্বয় করে প্রথমেই মিটিং করে আমাদের কার্যসূচিটাকে নির্ধারণ করা। তারপরে আমরা বুঝতে পারবো যে কাজ কত দ্রুত করা সম্ভব বা এটার পরিধি কতটা দ্রুত আগানো যাবে। ধন্যবাদ। স্পেসিফিক কোনো ডেট পাওয়া যাচ্ছে না? না, ডেট পাওয়া যায়নি, মানে আমরা এখনো শুরু করিনি, কারণ কালকেই আমি প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। আচ্ছা, গতকালকে। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে এতদিন 7 কলেজ ছিল, এখন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে, এখানে স্যার অর্থায়নটা কিভাবে হবে? স্যার একটু বলে রাখি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু জায়গায় দেখেছি যে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে। এটা কতটা সত্য আর কি? এটা যে বললাম যে আমাদের যে কাঠামোটা দাঁড়াচ্ছে অন্তর্বর্তী প্রশাসনে, তাদের মিটিংয়ের পরেই এই জিনিসগুলো ডিসক্লোজ হবে। কারণ এটার কার্য পরিধি কীভাবে কতটুকু আগাবে, কোন ধারা এবং এর ফাইন্যান্সটা কোত্থেকে আসবে, বিশ্বব্যাংক অথবা যেটাই হোক সেটি সবই সরকারের মাধ্যমে। সরকারের বাইরে থেকে আসলেও সরকারের মাধ্যমে আসবে। কারণ বিশ্বব্যাংকের যে টাকা আসবে সেটা তো সরকারকে দায় নিতে হবে, অথবা এটার দায়িত্ব সরকারের মাধ্যমে হবে। সুতরাং ওনাদেরও এটার একটা কোলাবোরেশন যেটা সেটা লাগবে। আমরা সংবাদ মাধ্যম কর্মী যারা আছি সেখান থেকে আমরা যতটুকু জেনেছি যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে সেখানে আসন সংখ্যা মাত্র 1000, যেটি বলা হচ্ছে আর কি। তাহলে স্যার, এখানে আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি যে এত সংখ্যক শিক্ষার্থী 7 কলেজে পড়াশোনা করতেন, যখন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে তখন তারা কোথায় যাবে? সরকার কি এটাকে ভাবছে, বা ইউজিসি এই বিষয়ে কোনো চিন্তা করবে কিনা? এটা আসলেই বাস্তব সত্য যে এখানে যেই সংখ্যক ছাত্র, এটা একেবারেই মানে সংকুলান হয় না। এটা ছাত্রদের কিন্তু প্রধান দাবি ছিল যে ছাত্র সংখ্যাটা ক্লাসরুমের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সেটা করলে ছাত্রের বর্তমান যে ভলিউম সেটা অবশ্যই আকার পরিবর্তন করতে হবে। তো সেটা আসলে যে সংখ্যাটা বলা হয়েছে এটা কতটুকু সত্য, এটা আমার কাছে প্রশ্নের মধ্যে আছে যে এটি আসলে ওই সংখ্যা কে বলেছে আমার ধারণা নেই। স্যার, আমাদের কাছে থাকা তথ্য মতে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস 40% অনলাইনে হবে এবং 60% ক্লাস সশরীরে নেওয়া হবে, যেটি জানা গেছে। স্যার, প্রশ্ন হলো, আমরা দেখেছি কোভিড-19-এর সময় অনলাইনে ক্লাস হয়েছে, তখন কতটা মান রাখতে পেরেছে ক্লাসগুলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তাহলে আগামীতে এই প্রশ্নটা উঠবে কি না, আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা কোনো জিনিসই আগে থেকেই যেটা অ্যাপ্রিহেনশন থাকতে পারে, তবে আমাদের যেটি চিন্তা করতে হবে যে যেই প্রক্রিয়াটা আমরা চালু করি সেটা কতটা ফলপ্রসূ হয়, ছাত্ররা কতটা গ্রহণ করতে পারে, এবং আমরা যেটা ডেলিভারি দিচ্ছি সেটার মধ্যে কতটা মানসম্পন্ন হয়। সেগুলো যদি প্রপারলি হয়, তাদের যদি ইকুইপমেন্ট থাকে, তারা যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা সম্ভব। আর যদি সেটাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে রেকটিফাই করে তারপর আগাতে হবে, তা না হলে এটা মুক্ত হয়ে পড়বে। সেই জন্য এরার এন্ড বেসিসে কাজটা করতে হবে, যে কারেকশন করে করে, যাতে আমরা ছাত্রদের যেই লক্ষ্যে জিনিসটা করা হয়েছে তাদের দাবির প্রকৃতিতে মানসম্মত শিক্ষা,
তাদের কিন্তু এটা একটা অন্যতম দাবি যে শিক্ষার গুণগত মান যাতে উন্নত হয়, লেসন লার্নিং এগুলো যেন ভালো হয়, সেই জায়গাটা আমাদের যেতে হবে। যেতে হলে এই প্রক্রিয়ায় যদি সেইগুলোতে ত্রুটিমুক্ত রাখা যায় তাহলে অবশ্যই সম্ভব। আর যদি ত্রুটি বিচ্ছুতি থাকে, তাদের কাছে ইকুইপমেন্টের অভাব থাকে, তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকে, তাহলে তো সমস্যা হতেই পারে। স্যার, বলা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হাইব্রিড মডেলে হবে, যেখানে ইন্টারমিডিয়েট থাকছে। প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কিভাবে হবে এবং বর্তমান শিক্ষকরা এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে থাকবে কিনা? আমাদের যে মডেলের কথা বলা হচ্ছে এটা এখনও টোটালি এই এক্সপোজ করা হয়নি। এটা এই অন্তর্বর্তী প্রশাসন পুনর্গঠন বা পরিপূর্ণভাবে গঠনের পরেই সেটা ডিসক্লোজ হবে। এবং এখানে যেটা বলেছে যে উচ্চ মাধ্যমিক থাকবে, এটা আমাদেরও দাবি ছিল দুইটা। প্রথমত উচ্চ মাধ্যমিক শ্রেণী থাকতে হবে, আর হলো এই যে পদগুলা এগুলো সংরক্ষণ করতে হবে। এই ব্যাপারে ইউজিসি একদম দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে এই দুইটি বিষয় তারা কোনোভাবেই ভিন্নতা করবেন না, তাদের চিন্তা চেতনায় কোনোটাতে নেই। সুতরাং এই বিষয়ে কোনো সংশয় থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না। আর নিয়োগ প্রক্রিয়া আমাদের দেশে বিশ্ববিদ্যালয় সমূহে যে নিয়োগ প্রক্রিয়া আছে সেরকমই হয়তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে, যেটি প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছ এবং গ্রহণযোগ্য প্রক্রিয়াতে আসবে। তো এখন আমাদের যারা বিদ্যমান আছেন তাদের সংশয়ের সুযোগ আছে বলে মনে করি না। স্যার, তাহলে বর্তমান যে শিক্ষক এখানে রয়েছেন, এত সংখ্যক শিক্ষক কি তখন 7 কলেজের আন্ডারে থাকবেন? এটা তো প্রথম কথাই যে যেহেতু পদ সংরক্ষণ থাকবে তাহলে শিক্ষক অবশ্যই থাকবে। আর উচ্চ মাধ্যমিকে যে কলেবর আছে সংখ্যা যারা, এগুলো হয়তো আরও বৃদ্ধি পাবে ছাত্র সংখ্যা, এটা একটা। আরেকটা হলো এখনই এই নিয়োগ প্রক্রিয়ায় যাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা কিন্তু চূড়ান্ত হয়নি বা হইতে সময় লাগবে। এই সময় পর্যন্ত এই পদগুলো না রাখলে বর্তমানে যে ছাত্র আছে তাদের পড়ানোর যে ব্যবস্থাপনা সেটি তো রাখতে হবে, না হলে চলবে কীভাবে? তো সেটি তারা এনশিওর করেছেন যে পদ এবং উচ্চ মাধ্যমিক দুটিই থাকবে। এই ব্যাপারে কোনো রকম সংশয়ের সুযোগ নাই। স্যার, আগামী যে সেশনে ভর্তি হবে শিক্ষার্থীরা 24-25-এ, তারা কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হচ্ছে? এটি যে বিশ্ববিদ্যালয় গঠন করা হবে সেটার অধীনে ভর্তি হবে, তবে ওই অধীনে ঠিক না, অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ভর্তি হবে। স্যার, সনদগুলো কোথা থেকে দেওয়া হবে এনাদের? সনদ নতুন নবগঠিত যে বিশ্ববিদ্যালয় হবে সেটা থেকে দেওয়া হবে। আর যারা ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেই চলমান থাকবে, তবে তাদের কার্যক্রম সবকিছুই অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমেই সম্পাদিত হবে। তাহলে স্যার, এখন যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনেই, কারণ এখনো ওই নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত তাদের কোনো অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। শুধু এটা চলমান যেটা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন তারা একটা কি বলে দায়িত্বশীল আচরণ করবে এবং সেটা তারা করে যাচ্ছেন। এবং আমরা যেভাবে প্রস্তাবনা দিই ওনারা সেভাবেই পরীক্ষা চলমান কার্যক্রম সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি তাদের মাধ্যমে। জি স্যার। স্যার, এখানে আপনাকে সেকেন্ড যে প্রশ্নটা করবো তার আগে আপনার কাছে একটু জেনে নিই স্যার, 7 কলেজ থেকে যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় কি ফ্যাকাল্টি ভিত্তিক হচ্ছে কিনা? ওই যে বললাম যে কি অবকাঠামো কি ফরম্যাটে হবে, এটা যেহেতু এখনও ডিসক্লোজ হয়নি সেই জন্য কিন্তু সুনির্দিষ্টভাবে আমিও বলতে পারছি না। স্যার, শিক্ষার্থীরা যারা সমন্বয়ক ছিল এই বিশ্ববিদ্যালয়ে করবার সময় বা আন্দোলনের সময়, তারা কিন্তু ফেসবুকে বেশ পোস্ট করছে যে ফ্যাকাল্টি ওয়াইজ হবে, যেরকম দেখানো হয়েছে সোহরাওয়ার্দী কলেজ কিংবা কবি নজরুল সরকারি কলেজ, এটা হচ্ছে আপনার আইন অনুষদ হবে। সেমভাবে ঢাকা কলেজ একটা অনুষদ হচ্ছে। সেটা যে আপনি প্রথমেই বলছেন যে হাইব্রিড মডেল, সেই মডেলটা ডিসক্লোজ হইলে এটা ক্লিয়ার হওয়া যাবে, কারণ সেই মডেলটা এখনও ডিসক্লোজ করা হয়নি। যে মডেল হচ্ছে এমনি যেমন কেমব্রিজের মডেল, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এটা একটা মডেল, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা চলছে সেটার মধ্যে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দুইটার মধ্যে একটা মোটামুটি একই ধরন ছিল। অ্যান্ড কেমব্রিজ মডেল সম্পর্কে মানুষের কিছু পারসেপশন আছে, তারপর আরও দুই একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। টোটালি ডিসক্লোজ না হওয়া পর্যন্ত আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যে এটা এই মডেলই হবে। স্যার, আরেকটা বিষয়, যখন আমরা দেখলাম অন্তর্বর্তী প্রশাসন ঘোষণা আসলো, তার ঠিক কয়েক ঘন্টা পর 7 কলেজের একটি কলেজ, তিতুমির কলেজ, তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে চায়, তারা আবার নতুন করে আলাদা করে বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছে, আবারও আন্দোলন শুরু করেছে। স্যার, এই বিষয়টা আসলে সমাধান আপনারা কিভাবে করবেন? এটা তাদের সাথে আমার মনে হয় কলেজ কর্তৃপক্ষ বা আমরা সবাই মিলে আলোচনা করতে হবে। কেননা একটা জিনিস হলো যে এই মুহূর্তে
সরকারের যে অবস্থা চাইলে কতটা সম্ভব, বাস্তবসম্মত কিনা সেটাও তাদের একটু চিন্তা করতে হবে আর আমাদের আলোচনা করতে হবে। কারণ এর আগেও তারা করছিল, তারপরে ফিরে আসছিল, এখন আবার নতুনভাবে করছে। এটা আজকে এরকম কালকে এরকম ওইরকম না, একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। স্যার এখন পর্যন্ত কি আলোচনা হয়েছে? না, এটা যেহেতু এই অন্তর্বর্তী প্রশাসন পুরোপুরি সংগঠিত হয়নি, সেই জন্য এটা নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি। ওনারা কলেজ থেকে কতটুকু আলোচনা করছেন সেটা এমনি অফ দ্য রেকর্ড কিছু কথা হয়েছে, সেগুলো আসলে একেবারে ইয়ের মধ্যে আনার মতো না। স্যার আরেকটি বিষয়, আমরা এখন পর্যন্ত 7 কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল তখন যতগুলো ব্যাচ এখন পর্যন্ত বের হয়ে গেছে, সমাবর্তন কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হবে? এটা শিক্ষার্থীদের প্রশ্ন। শিক্ষার্থীদের প্রশ্ন। সমাবর্তন এখনো উদ্যোগ নিলে তখন বোঝা যাবে যে কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমাবর্তন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করছে তাদের তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে, তাই না? অন্য বিশ্ববিদ্যালয় তো সমাবর্তন করতে পারবে না। সেই ক্ষেত্রে দুইভাবে হতে পারে, সবগুলো একসাথে হতে পারে অথবা পার্ট হতে পারে যদি সম্ভব হয়। কারণ এগুলো তো অনেক ব্যয়বহুল এবং আর্থিক সংকুলান, তারপর স্থান সংকুলান, অনেক কিছু চিন্তা করতে হবে। কারণ এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সারা দেশে সম্ভব না, ওরা যেটুকু করে খুব লিমিটেড, যেমন ইয়েতে করছে, চিনমতিতে একবারই করছে। তো সেই জায়গাটা আমাদের চিন্তা নিয়ে তারপরে করতে হবে, যাতে সেটা সবার অংশগ্রহণের একটা ব্যবস্থা থাকে। স্যার অসংখ্য ধন্যবাদ মানবকণ্ঠকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং যারা দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।